আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। বেসিক্যালি আমরা আগের দিকে ভিটামিনস এর চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তো আজকে আমরা সেইটাই কন্টিনিউ করছি। এবং ভিটামিনের মধ্যে আগের দিন আমরা ভিটামিন এ অবধি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ভিটামিন ডি, আরেকটা ফ্যাট সলিউবল ভিটামিন যার নাম হচ্ছে ভিটামিন ডি। আচ্ছা, তার আগে যারা যারা আনমিউটেড রয়েছেন প্লিজ মিউট রাখবেন নিজেদের, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, সো ভিটামিন ডি এর ক্ষেত্রে যখনই আমরা কথা বলবো আমাদেরকে দেখতে হবে ভিটামিন ডি বেসিক্যালি দুটো ফর্মে পাওয়া যায়। হ্যাঁ, একটা হচ্ছে D2, আরেকটা D3। ভিটামিন D2 একটা পাই, আরেকটা আমরা পাই D3। এই যে D2 এর নাম হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে, ক্যালসিফেরল, যেটা আমরা এই নামটা এর কেমিক্যাল নেম বা সাইন্টিফিক নেম হিসেবে আমরা জানি ভিটামিন ডি এর। এবং D3 যেটা, সেটা হচ্ছে কোলেক্যালসিফেরল। ঠিক আছে, কোলেক্যালসিফেরল। এই দুটো কিভাবে সিনথেসিস হয়? এই দুটোই আমাদের বডিতে তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ লিভিং বডি বা হিউম্যান বডি এই দুটো ভিটামিনকে সিনথেসিস করতে পারে। এরকম এই যে D3টা সিনথেসিস হয় অ্যানিমাল স্টেরল থেকে বা প্রাণীজ স্টেরল থেকে। D3 সিনথেসিস হয় প্রাণীজ স্টেরল, যার নাম আমরা পড়েছিলাম, দ্যাট ইজ 7-ডিহাইড্রোকোলেস্টেরল। এই নামটাও আমরা পড়েছিলাম। এইখান থেকে তৈরি হচ্ছে D3, এবং এই যে D2 সেটা তৈরি হয় প্লান্ট স্টেরল থেকে। প্লান্ট স্টেরলের মধ্যে আমরা প্লান্ট স্টেরলেরও একটা নাম পড়েছিলাম, which is আর্গোস্টেরল। আর্গোস্টেরল থেকে তৈরি হচ্ছে ক্যালসিফেরল। এবং যখন আমরা এর আগেও পড়েছি যে ভিটামিন ডি সিনথেসিস করার জন্য সানলাইট প্রয়োজন, তো আমরা বডিতে D2 বা D3 যাই হোক না কেন, দুটোর জন্যই কিন্তু সানলাইট প্রয়োজনীয়তা রয়েছে। এবং এই যে আর্গোস্টেরলটা আমরা পাচ্ছি, এটা আমরা মেইনলি পাই আর্গট বলে একটা ছত্রাক থেকে, একটা ইস্ট থেকে আমরা এই আর্গোস্টেরলটা পেয়ে থাকি। এবং তারপরে আমাদের বডিতে এসে এই যে D2টা যেটা আমাদের বডিতে তৈরি হলো, সেটা কিন্তু D3-তে কনভার্ট হয়ে যায়। মানে আমাদের বডির মধ্যে D3টা হচ্ছে সব থেকে অ্যাক্টিভ ফর্ম আমরা বলতে পারি। এবং আনমিউট রয়েছেন কি কেউ? ওকে, সো কি বললাম, যদি D2 আর D3 এর কথা বলি, তাহলে দেখা যায় এই যে D3টা কিন্তু D2 এর থেকে একটু কম অ্যাক্টিভ। তাহলে D2টা হচ্ছে সব থেকে অ্যাক্টিভ ফর্ম আমরা বলতে পারি। ঠিক আছে, এবং দেখবেন যখন কারোর কোনো যেরকম হয় না, ভিটামিন ডি এর কোনো ওষুধ, মেডিসিন বা সাপ্লিমেন্ট যখন দেওয়া হয়, তখন কিন্তু সেখানে ওই ফর্মুলাটা, ওই কম্পোজিশনটাই লেখা থাকে যে এর মধ্যে D2 আছে আর D3 আছে। আমি যদি D2 আর D3 এর মধ্যে জাস্ট একটা রাফলি কম্পারিজন করি, তাহলে কি দেখা যায়? এটা যদি D2 হয় আর এটা যদি D3 হয়, জাস্ট রাফলি কম্পারিজন করছি, তাহলে D2টা কি? এটা সিনথেসিস হচ্ছে আমার আর্গোস্টেরল থেকে, এবং D3টা সিনথেসিস হচ্ছে 7-ডিহাইড্রোকোলেস্টেরল থেকে। অর্থাৎ এটা প্লান্ট সোর্স থেকে পাচ্ছি D2, আর D3 আমরা পাচ্ছি অ্যানিমাল সোর্স থেকে। নেক্সট কি, এই যে D2টা, এটা D3 এর তুলনায় কিন্তু একটু কম অ্যাক্টিভ। ঠিক আছে, কম অ্যাক্টিভ হচ্ছে কারণ এরা প্লান্ট সোর্স থেকে আসছে, তাই জন্য কম অ্যাক্টিভ। এবং এর দামটা, যখন আমরা কমার্শিয়ালি এটাকে কিনছি,
এর দামটাও কিন্তু কম হচ্ছে। whereas আমরা যদি D3 এর কথা বলি তাহলে D2 এর তুলনায় D3 কিন্তু অনেকটা বেশি অ্যাক্টিভলি কাজ করতে পারে, প্রায় 1 থেকে 1.5 গুণ বেশি অ্যাক্টিভলি কিন্তু ফাংশন করছে D3, সেই জন্য এর দামটাও বেশি। ঠিক আছে, তাহলে এই দুটো কম্পারিজন থেকে আমরা আলটিমেটলি কি বুঝছি, যে আমার বডিতে যদি ভিটামিন ডি সিনথেসিস করতে হয় বা সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হয়, তাহলে আমাকে কোথা থেকে নিতে হবে? অ্যানিমাল সোর্স থেকে। অ্যানিমাল সোর্স থেকে আমরা সানলাইটের মাধ্যমেই কিন্তু আমার বডিতে D3 কে সিনথেসিস করতে পারবো। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে, জাস্ট ইন্ট্রোডাকশনটা বোঝা গেছে। এটার মধ্যে আশা করি কোনো ডাউট নেই কারণ। ওকে, এরপরে আমরা আসবো যে ভিটামিন ডি এর ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক দেখা যায়। কিরকম ক্যারেক্টারিস্টিক? প্রথমত, ভিটামিন ডি যদি আমাদের স্কিনের মধ্যে, স্কিনের উপরের লেয়ারটা যেটা থাকছে এপিডার্মিস লেয়ার, এই লেয়ারে যখন সান রেজ বা ইউভি রেজ যখন আসছে তখন ভিটামিন বি সিনথেসিস হচ্ছে, এবং সিনথেসিস হওয়ার পরে যে এক্সেস ভিটামিন ডিটা রয়েছে সেটা আমাদের লিভারে গিয়ে স্টোর হচ্ছে। এবং তার সাথে কি দেখা যায়, আমাদের ডায়েটের মধ্যে বা আমাদের বডিতে যদি ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে তাহলে ভিটামিন ডি এর শোষণ ক্ষমতা অর্থাৎ অ্যাবজর্পশন পাওয়ারটাও কিন্তু অনেকটা বেড়ে যায়, এবং সেটা পরে কিন্তু ওই ক্যালসিয়াম আর ফসফরাসকেও ভালোভাবে অ্যাবজর্ব করতে হেল্প করে। ঠিক আছে, এবং যেহেতু ভিটামিন ডি সিনথেসিসের জন্য সানলাইট ছাড়া কোনো উপায় নেই, সেই জন্য ভিটামিন ডি কে বলা হয় সানশাইন, সানশাইন ভিটামিন বলা হয়। কারণ উইদাউট দি প্রপার সানলাইট না তো অ্যানিমাল বডিতে ভিটামিন ডি সিনথেসিস হবে, না তো প্লান্টে হবে, সেই জন্য ভিটামিন ডি কে বলা হয় সানশাইন ভিটামিন। ওকে, এইটুকু বোঝা গেছে? এর মধ্যে কোনো ডাউট কারণ? বেশ, ম্যাডাম নেক্সট এবার হ্যাঁ বলুন। ম্যাডাম, যে ভিটামিন ডিটা এটা কোন D2 না D3 আর সানলাইট থেকে? সানলাইট থেকে আমরা D2 বা D3 কিছু পাই না। সানলাইট থেকে আমরা যে ইউভি রেজটা, এবার ওই ইউভি রেজটা আমাদের স্কিনে যখন আসছে তখন স্কিনে D2 সিনথেসিস হচ্ছে। ঠিক আছে, স্কিনে আসার পরে সেখান থেকে আমাদের বডিতে D2 সিনথেসিস হচ্ছে, এবং আলটিমেটলি আমাদের সেটা যখন আমাদের বডির ভেতরে মানে কেমিক্যাল মেকানিজমস গুলো যখন হচ্ছে তখন ইট ইজ কনভার্টেড ইনটু D3। ঠিক আছে ম্যাডাম, বলুন। বলছি ম্যাডাম, সাপ্লিমেন্ট থেকে যদি কেউ ভিটামিন ডি নেয় সেক্ষেত্রে কি তার সানলাইটের দরকার আছে? সানলাইটের দরকার, হ্যাঁ সেটাও প্রয়োজন, কারণ সাপ্লিমেন্ট থেকে আপনি যখন D2 নিচ্ছেন এটা এবার আপনার বডিতে গিয়ে D3 তে কনভার্টেড হবে, কারণ সাপ্লিমেন্ট থেকে ইউজুয়ালি আমরা D2 পাই। কিন্তু তার সাথে সাথে আপনার পরবর্তীকালে মানে যখন সাপ্লিমেন্টটা আপনি বন্ধ করে দিচ্ছেন সেটা তো একটা স্পেসিফিক টাইম অবধি থাকে, 2 মাস বা 3 মাস এরকম টাইম অবধি থাকে, তো তারপরেও তো আপনার ভিটামিন ডি সিনথেসিস করার প্রয়োজন, সেই সময় আপনার সানলাইটের প্রয়োজন হবে। ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম, আর হচ্ছে সানলাইটটা কোন সময় সানলাইটটা দরকার? যে কোনো সময় এটা নাকি সকাল? বলা হয় না, সকালের দিকে সানলাইটটা বেশি মানে সিগনিফিকেন্ট সোর্স বলে মনে করা হয়, কারণ তখন ওই পলিউশনটা কম থাকছে এবং ইউভি রেজটা অতটাও ক্ষতিকারক হয় না। আর আলটিমেটলি আমরা জানি যে ইউভি রশ্মি যেটা ইউভি রেজটা অনেক বেশি কিন্তু আমাদের স্কিনকে ড্যামেজও করতে পারে, কিন্তু একদম মর্নিং এর যে রেজটা তো সেইটা কিন্তু অতটা আমাদের ক্ষতি করে, সেই জন্য সকালবেলায় আমরা যদি এক্সপোজড হতে পারি, আমাদের স্কিনকে যদি এক্সপোজ করতে পারি সানলাইটে, সেটা অনেক বেটার হয়। ঠিক আছে ম্যাডাম, মর্নিং বলতে কটা পর্যন্ত? যখন ধরুন সূর্য উঠলো তারপরে এই 7টা 8টা এই টাইম অব্দি ঠিক আছে।
ম্যাডাম এটা কি খালি গায়ে নিতে হবে নাকি জামা কাপড় উপর থেকে নিলেও হবে? স্কিনে এক্সপোজড করতে হবে আপনাকে, সেটা যে কোনো স্কিন হতে পারে। হুম আপনি যদি জামা পরে থাকেন তাহলে কিন্তু জামার মানে ভিতর দিয়ে সানরেজ আপনার বডিতে মানে স্কিনের সাথে কাজ করতে পারবে না। সেই জন্য যে জায়গায় মানে স্কিন গুলো আমি যত বেশি এক্সপোজড করে রাখবো তত আমার ভিটামিন ডি সিনথেসিসটা বেটার হবে। ঠিক আছে? এবং মানে উইদাউট সানস্ক্রিন, এটাও মাথায় রাখতে হবে, কারণ আমরা সানস্ক্রিনটা কেন ইউজ করছি, যাতে করে ট্যান না পড়ে, সানরেজটা আমাদের স্কিনের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে না পারে। তো সেই জন্য উইদাউট সানস্ক্রিন আমাদেরকে ওটা করতে হবে, তাহলে আমার বডিতে আমি ভিটামিন ডি কে সিনথেসিস করতে পারবো। না হলে আলটিমেটলি আমাদেরকে সাপ্লিমেন্টেশনের উপরেই ডিপেন্ড করতে হবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা। এরপরে আমরা দেখব যে এই পুরো প্রসিডিওরটা হচ্ছে, এই পুরো প্রসিডিওরের মধ্যে কি হয়, মানে ভিটামিন ডি সিনথেসিসটা কিভাবে হচ্ছে। প্রথমে ও আমাদের স্কিনে আসছে, ঠিক আছে? স্কিনে আসার পরে লিভারে যাচ্ছে, সিনথেসিস হচ্ছে, অর্থাৎ স্কিনের মধ্যে আমরা যেটা পেলাম সেটা আর্গোস্টেরল হতে পারে বা 7-ডিহাইড্রোকোলেস্টেরল। প্রথমে কি হচ্ছে, আলট্রাভায়োলেট রে, যখন সানের আলট্রাভায়োলেট রেটা সেটা আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হলো এবং সে কি তৈরি করলো, ওই 7-ডিহাইড্রোকোলেস্টেরল থেকে কোলেক্যালসিফেরল তৈরি হলো, ঠিক আছে? D3 তৈরি করলো। এবারে এই কোলেক্যালসিফেরলটা কোথায় চলে যাচ্ছে, আমার লিভারের মধ্যে। লিভারে যখন যাচ্ছে সে সেখানে গিয়ে হাইড্রক্সিলেটেড হচ্ছে, হাইড্রক্সিলেটেড হয়ে সে আবার চলে যাচ্ছে কিডনিতে। কিডনির মধ্যে তার মধ্যে আরো এরকম কিছু কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে, পজিশনের কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে, এবং ফাইনালি সে কি করছে, আমার লিভারে আসছে এবং লিভারে এসে সে ফাংশনস গুলো, সমস্ত যা যা ফাংশনস রয়েছে সেগুলো করছে এবং বাকিটা স্টোর থাকছে। এই যে লিভারে এসে যখন ও স্টোর থাকছে তখন এর নাম হচ্ছে ক্যালসিট্রায়ল। নামটা একটু লিখে দিই। লিভারে ফাইনালি যখন লিভারে এসে স্টোর হয় তখন ও স্টোর হয় ক্যালসিট্রায়ল হিসাবে, ঠিক আছে? এই যে পুরো প্রসেসটা চলছে, এই পুরো প্রসেসটার মধ্যে D3 এবং D2 এবং D3 দুটোই কিন্তু সিনথেসিস হতে পারে। এবং আমরা যদি অ্যানিমাল সোর্স বলি, অ্যানিমাল সোর্সের মধ্যে সব থেকে ভালো সোর্স যদি বলে থাকি তাহলে হচ্ছে এই কড লিভার অয়েল বা হ্যালিবার্ট লিভার অয়েল, যেগুলো আমাদের পক্ষে ইউজুয়ালি নেওয়াটা পসিবল হয় না। সেই জন্যই আমাদেরকে ডিপেন্ড করতে হবে কিসে, বাকি যে অ্যানিমাল সোর্স গুলো রয়েছে, যেরকম এগের উপরে আমরা ডিপেন্ড করতে পারি। এছাড়াও বাকি অ্যানিমাল সোর্সেস যেরকম মাছের উপরে আমরা ডিপেন্ড করতে পারি, বা মিট, লিভার, সেগুলোর উপরেও কিন্তু আমরা মানে রিলাই করতে পারি ভিটামিন ডি এর জন্য। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু ভিটামিন ডি মানে এতটাই কম ফুড সোর্স থেকে আমরা পাই, সেই জন্যই কিন্তু আমাদের সানলাইট এক্সপোজড হতে হবে। কারণ ফুড সোর্স থেকে আমরা ভীষণ কম ভিটামিন ডি পাই, ভীষণই কম। আমি যে বললাম ডিম, দুধ, মাছ, মাংস যাই খাচ্ছি না কেন তার থেকে কিন্তু খুব কম পাওয়া যায়, যেটা আমাদের রেগুলার ডায়েটে ফুলফিল হচ্ছে না। সেই জন্যই আমাদেরকে বেশি করে সানলাইট এক্সপোজড হতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটাই যাব সেটা হচ্ছে ভিটামিন ডি এর ফাংশনস। ভিটামিন ডি এর ফাংশনস এর মধ্যে প্রথম হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমে হেল্প করছে। অর্থাৎ ভিটামিন ডি এমন একটা ভিটামিন যে শুধুমাত্র আমাদের বোন স্ট্রেংথেন করছে না, তার সাথে সাথে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য যে প্রোটিনটা লাগে, কারণ আমরা এর আগে দেখেছি যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করার জন্য, তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করার জন্য একটা রিসেপ্টর প্রয়োজন হয়। সেই রিসেপ্টর হচ্ছে প্রোটিন। তো ভিটামিন ডি কিন্তু ওই ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনটার সিনথেসিসে হেল্প করে।
যার কারণে আমরা ইনডাইরেক্টলি বলতে পারি যে ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করছে। ঠিক আছে, এর সাথে অবশ্যই থাকে বোন ফর্মেশন। যখন ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করছে, ক্যালসিয়ামের সাথে সাথে কিন্তু ও ফসফরাসের অ্যাবজর্পশনেও হেল্প করছে, কারণ ইউজুয়ালি আমরা যে ধরনের খাবার থেকে ক্যালসিয়াম পাই সেই খাবারেই আমরা ফসফরাসটাও পাই। তো ক্যালসিয়াম এবং ফসফরাস দুটোরই অ্যাবজর্পশনে কিন্তু হেল্প করে। এবং এটা দেখা যায় যে ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে স্টুলের মাধ্যমে কিন্তু এই এক্সেস ক্যালসিয়াম বা ফসফরাস যেটা আমার বডি অ্যাবজর্ব করতে পারলো না সেটা স্টুলের মাধ্যমে কিন্তু বেরিয়ে যায় যদি ভিটামিন ডি আমার বডিতে কম থাকে। তাহলে ব্যাপারটা কি হলো, যে আমি দেখলাম যে আমি হয়তো ক্যালসিয়াম রিচ বা ক্যালসিয়াম ফসফরাস রিচ ফুড নিচ্ছি, তাও আমার হাড়ের ব্যথা, গাঁটের ব্যথা, বোন পেন এগুলো রয়ে গেছে। কেন রয়েছে? কারণ আমি প্রপারলি সানলাইট এক্সপোজড হচ্ছি না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার হচ্ছে না, যে কারণে বডিতে ভিটামিন ডি সিনথেসিস হচ্ছে না, যার ফলে এই যে ক্যালসিয়াম বা আমি ফসফরাস যেটাই নিচ্ছি সেটা কিন্তু স্টুলের মাধ্যমে আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং যেটুকু ক্যালসিয়াম আমার ফুডের মাধ্যমে আমি নিয়েছিলাম, ভিটামিন ডি এর সাথে সাথে কিন্তু আরো একটা কম্পোনেন্ট এই ক্যালসিয়ামের যে অ্যাবজর্পশন ওটাতে হেল্প করে, সেটা হচ্ছে বাইল সল্ট, যেটা আমাদের ফ্যাটের অ্যাবজর্পশনেও হেল্প করে। তো ক্যালসিয়াম বা ফসফরাসটা যখন আমার ইন্টেস্টাইনে আসে, স্মল ইন্টেস্টাইনে, সেখানে রয়েছে বাইল সল্ট। তো এই বাইল সল্ট কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে আরো এনহ্যান্স করতে পারে। সেই জন্য আমি যদি আমার লিভার হেলথকে ভালো রাখি তাহলে বাইল সল্টের প্রোডাকশন সিনথেসিস বাড়বে এবং তার সাথে সাথে ও ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে। এবার এই জায়গায় যদি আমি বডিকে অতিরিক্ত ফ্যাট দিই, ফ্যাটি ফুডস দিচ্ছি, তাহলে যে বাইল সল্টটা রয়েছে তারা ওই ফ্যাটটাকেই অ্যাবজর্ব করতে, ফ্যাটটাকে অ্যাবজর্ব করার জন্য বা ফ্যাটটাকে ডাইজেস্ট করার জন্য এনজাইম গুলোকে অ্যাক্টিভেট করতেই কিন্তু বাইল সল্টটা কাজে লেগে যাবে বা বাইল জুসটা কাজে লেগে যাবে। সেই জন্য আমাকে খুব মানে ব্যালেন্সড ওয়েতে আমার ফ্যাটটাও রাখতে হবে, এবং কারণ আমরা অলরেডি পড়েছি ফ্যাটের কি কি বেনিফিটস রয়েছে, তাহলে ফ্যাটটাও রাখতে হবে এবং তার সাথে সাথে ক্যালসিয়াম অ্যাবজর্ব করার জন্য কিন্তু বাইল সল্টকে কিছুটা জায়গা রাখতে হচ্ছে। এছাড়াও দেখা যায় যে কোনো কারণে যদি আমাদের স্মল ইন্টেস্টাইনে বা লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রেও যদি অ্যাসিডিক হয়ে যায়, ইন্টেস্টাইন যদি আমাদের অ্যাসিডিক হয়ে যায়, তাহলে ক্যালসিয়ামের যে অ্যাবজর্পশন সেটা বাড়তে পারে। ঠিক আছে, তার ফলে এবার সেটা অ্যাসিডিক হচ্ছে মানে কি, এটা কিন্তু খাওয়ার মাধ্যমে অ্যাসিডিক নয়, ভিটামিন ডি ওই অ্যাসিডিক নেচারটাকে এনহ্যান্স করে। ভিটামিন ডি আমার ইন্টেস্টাইনের অ্যাসিডিটিটাকে মেনটেন করছে, অ্যাসিডিক পিএইচটাকে মেনটেন করছে, যেটা ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে সাহায্য করছে। তো এই পুরো বিষয়টার জন্য ভিটামিন ডি আমাদের বোন স্ট্রেংথেনিং করতে হেল্প করে। ওকে, এইটা বোঝা গেল? এটার মধ্যে কোনো ডাউট করো? বাইল সল্টের ব্যাপারটা একবার বলুন ম্যাডাম। কোনটা কোনটা বলো? বুঝতে পারলাম। কথাটা কেটে যাচ্ছে আপনার পুরো, কিছু বোঝা যাচ্ছে না। বাইল সল্ট ক্যালসিয়ামটাকেও অ্যাবজর্ব করতে হেল্প করে, তাই আমরা যদি অতিরিক্ত পরিমাণে ফ্যাট দিতে থাকি তাহলেও কিন্তু ওই বাইল সল্টটা ফ্যাটকে ডাইজেস্ট করার জন্য যে এনজাইম গুলো রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করতে বেশি কাজে লেগে পড়বে, তার ফলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কিন্তু একটু ডিলেড হতে পারে। তাই আমরা যদি ব্যালেন্সড ওয়েতে ফ্যাটকে রাখি তাহলে বাইল সল্ট কিছুটা জায়গা পাবে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য, না হলে পুরো ক্যালসিয়ামটাই কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনে যদি বাইল অ্যাবজর্ব করতে না পারে তাহলে পুরো ক্যালসিয়ামটাই আমাদের লার্জ ইন্টেস্টাইন থেকে আলটিমেটলি স্টুলের মাধ্যমে বেরিয়ে যাবে শরীর থেকে। বোঝা গেল?
হ্যাঁ ম্যাম, বলছি যে ধরুন কেউ বর্তমানে ফ্যাট নিচ্ছে না কিন্তু আগে অনেক ফ্যাট খেয়ে মোটা হয়ে গেছে, তার ক্ষেত্রে কি প্রবলেম হবে? এই একই প্রবলেম ডাইজেশন, হবে? ফ্যাটকে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করিয়ে ফ্যাটকে বার্ন করতে হবে, ঠিক আছে? নইলে হাড় দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য দেখবেন যাদের ক্ষেত্রে এই হাঁটু ব্যথা কোমরে ব্যথা রয়েছে, যদি ডক্টরের কাছেও যাওয়া হয়, ডক্টর আগে কি বলে যে বডি ওয়েট কমাতে বলা হয়। কারণ কি, প্রথমত হচ্ছে এই যে আমাদের পা আমাদের পুরো বডি ওয়েটটাকে বেয়ার করছে। তো সেক্ষেত্রে যদি আমাদের হাড় দুর্বল হয়ে যায় এবং তার সাথে আমাদের বডি ওয়েট যদি অনেক বেশি থাকে, তাহলে কিন্তু হাড় অতটা ওয়েট নিতে পারবে না, তখন হাড় আরো বেশি ভঙ্গুর হয়ে পড়বে। সেকেন্ড কারণ হচ্ছে এটাই যে ফ্যাট যদি এক্সেস থাকে তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ডিলে হয়ে যাবে, ঠিক আছে? এর সাথে ভিটামিন ডি কখনো কখনো কিন্তু অ্যাজ এ হরমোন কাজ করে। কিরকম ভাবে কাজ করছে, মানে ভিটামিন ডি কি করছে, আমাদের কিছু রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে ভিটামিন ডি হেল্প করে, বা রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি হেল্প করছে। এবং সেই জন্য ভিটামিন ডি কে বলা হয় যে, মানে ভিটামিন ডি কে কনসিডার করা হয় একটা হরমোন হিসেবে। যেরকম ফার্স্ট হচ্ছে আমাদের বোনস এর মধ্যে এই যে অ্যাবজর্পশন হচ্ছে ক্যালসিয়ামের, বা ইন্টেস্টাইনের মধ্যে যে অ্যাবজর্পশন হচ্ছে, এগুলোর জন্য দরকার হয় প্যারাথাইরয়েড হরমোন এবং ক্যালসিটোনিন, ঠিক আছে? প্যারাথাইরয়েড হরমোন এবং ক্যালসিটোনিন, এই ইন্টেস্টাইনে এই যে ভিটামিন ডি বা যাই হোক প্যারাথাইরয়েড হরমোন এবং ক্যালসিটোনিন, এরা যেভাবে আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে বা আমাদের মেটাবলিক ফাংশনস গুলোকে ইমপ্রুভ করে, ওই সেম কাজটা কিন্তু ভিটামিন ডিও করে। সেই জন্য ভিটামিন ডি কে হরমোনের মতন ট্রিট করা হয়ে থাকে। এবং হরমোন যেরকম আমাদের বডিতে সিনথেসিস হয়, ভিটামিন ডিও আমাদের বডিতে সিনথেসিস হতে পারে। মানে আমি যদি কোনো ফুড না নিই তাহলেও ভিটামিন ডি আমার বডিতে সিনথেসিস হবে, ঠিক আছে? সেই জন্য ভিটামিন ডি কে হরমোন বলা হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে স্পেসিফিক্যালি কিছু জিনের অ্যাক্টিভিটির জন্য ভিটামিন ডি লাগে। আমাদের স্কিনকে হেলদি রাখতে ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা রয়েছে। এই ফ্যাক্টর গুলো কিন্তু কিছু কিছু কাজ করে ভিটামিন ডি এর ক্ষেত্রে, ঠিক আছে? ম্যাডাম জিনের তবে এই শোনা যায় ম্যাডাম বলুন। আপনার দেখুন, মানে আমার মনে হচ্ছে আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আপনি রিজয়েন করুন, ঠিক আছে? কারণ বারবার ধরুন আমি কখন কি বলছি, আমি তো ওইভাবে বলছি না, যেরকম ভাবে মনে হচ্ছে সেইভাবে বলছি, এক্স্যাক্টলি ওইটা তো বলা সম্ভব নয়। আপনি একবার রিজয়েন করুন, নাহলে একটু দেখুন কোথাও নেটওয়ার্ক মানে ঠিকঠাক যদি আসে কানেকশন, এরকম কোনো একটা জায়গায় যেতে হবে তাহলে। হ্যাঁ ম্যাডাম, বলুন প্রশ্ন ছিল, বলুন। ভিটামিন ডি কি প্রত্যেকদিন নিতে হবে? না, ভিটামিন ডি ওই যে বললাম আমাদের লিভার স্টোর করে রাখতে পারে, সেই জন্য কোনো ফ্যাট সলিউবল ভিটামিনের এরকম প্রয়োজনীয়তা নেই যে ওটা আমাদের রোজ নিতে হবে। যেহেতু ফ্যাট সলিউবল ভিটামিন আমাদের বডিতে স্টোর থাকে, তাই রোজ না নিলেও কিন্তু আমাদের ডেফিসিয়েন্সি হবে না। কিন্তু আমরা যদি লং টার্ম বেসিসে না নিই তাহলে আমাদের ডেফিসিয়েন্সিস হবে। আর একটা প্রশ্ন ম্যাডাম, হুম বলছি বলুন। ভিটামিন ডি সূর্যালোক ছাড়াও আর আর কি থেকে ভালো উৎস পাওয়া যায়? এই যে বললাম উৎসগুলো অ্যানিমাল সোর্স, অ্যানিমাল সোর্সের মধ্যে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো, এবং কড লিভার অয়েল, হ্যালিবাট লিভার অয়েল বা স্যালমন মাছ, এইগুলো যদি আমরা নিতে পারি তাহলে এগুলো হচ্ছে ভিটামিন ডি এর সব থেকে ভালো উৎস। যেহেতু আমরা এগুলো নিতে পারছি না, তাই আমাদের সাধ্যের মধ্যে যেগুলো রয়েছে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোর উপরে ডিপেন্ড করতে হয়। বাট সেখান থেকেও আমরা ভীষণ কম পাই, ভীষণই কম ভিটামিন ডি পাই। সেই জন্য আমরা কি করব, সানলাইটের উপরে ডিপেন্ড করব, যাতে করে আমরা আমাদের বডিতে ওটা নিজেরাই সিনথেসিস করে নিতে পারি। বলছি ওকে ম্যাডাম। যখন আমি সানলাইটে থাকবো সেটা একটু বলেন। কোন কতক্ষণ সময় থাকবো? হ্যাঁ, কোন সময় বেশি করে থাকবো? কোন সময় তো বললাম সকালের দিকে, যখন আচ্ছা। একদম মর্নিং রেসটা যেটা থাকছে সেই সময়।
আমরা থাকতে পারি 15 মিনিট 20 মিনিট, যতক্ষণ আমরা অ্যাবজর্ব করতে পারবো ততক্ষণ আমরা থাকতে পারি সেখানে। ম্যাডাম বলুন। হ্যাঁ, ধরুন আমি সকালে থাকতে পারলাম না, কিন্তু আমি দুপুরের দিকে বা বিকেলের দিকে সানলাইট নিচ্ছি, সেক্ষেত্রে আমি ভিটামিন ডি পাবো, কিন্তু আমার ক্ষতি কিছু হবে ইউভির জন্য। স্কিনের, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভিটামিন ডিটা আমি পাবো সেখানে। বলছি অনেক সময় দেখেছি আমাদের বাড়ির বাচ্চারা ওই সূর্যলোকে তেল মাখিয়ে রোদে দেয়, এটা কি ঠিক না ভুল? হ্যাঁ, এটা তো ওই কারণটা একই, যে বডির মধ্যে ভিটামিন ডি সিনথেসিস করার জন্য রোদে রাখা হচ্ছে তাদেরকে, ভিটামিন ডি সিনথেসিস করার জন্য, হাড় মজবুত করার জন্য। তো ওটা একদম করাই যেতে পারে। তাহলে এবার আসা যাক ডেফিসিয়েন্সি হলে কি হবে। বেসিক্যালি আমরা যদি ভিটামিন ডি এর কাজগুলো তো পড়লাম, কাজগুলোতে হয়তো আমাদের মনে হচ্ছে যে অতটাও ইম্পর্টেন্ট কিছু না, ওটা শুধুমাত্র ক্যালসিয়াম অ্যাবজর্পশন করছে। কিন্তু ভিটামিন ডি এর যদি ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয় তাহলে কিন্তু আমাদের বডির অনেকগুলো প্রবলেম তৈরি হবে। কিরকম প্রবলেম তৈরি হবে? যেরকম প্রথম হচ্ছে ডেফিসিয়েন্সি কেন হবে, এটা খুব ইম্পর্টেন্ট যে কেন ডেফিসিয়েন্সি হচ্ছে। কেন ডেফিসিয়েন্সি হচ্ছে? আমরা যদি সানলাইট এক্সপোজড না হচ্ছি, কি কারণে? আমরা সানস্ক্রিন মাখছি বা আমরা উইন্টার ক্লোথস পরছি। এই যে শীতকালে আমাদের বডিতে কিন্তু একেবারেই সানলাইট এক্সপোজার হয় না, কারণ আমরা পুরো সোয়েটার শাল দিয়ে পুরো বডিকে ঢাকা দিয়ে রাখি। বা গরমকালেও এত বেশি রোদের তাপ এত বেশি থাকে, সেই জন্যও কিন্তু আমরা অনেকটা ফুল স্লিভস পরছি বা পুরো চোখ নাক মুখ ঢেকে রাখছি। তার ফলেও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে। এছাড়াও কি হচ্ছে, যদি অতিরিক্ত পলিউশন থাকে, যে কারণে বারবার বলছিলাম যে সকাল বেলার রোদটা নেওয়া দরকার, যদি অতিরিক্ত পলিউশন থাকে তখনও কিন্তু আমার বডিতে ভিটামিন ডি সিনথেসিস হবে না। ঠিক আছে? এবার যখন ভিটামিন ডি সিনথেসিস হচ্ছে না, সেক্ষেত্রে আমার বোনস এর মধ্যে স্পেসিফিক দুটো ডিজিজ দেখা যায়। সেই দুটো ডিজিজ কি? দুটো ডিজিজকে মেনলি আমরা দুটো এজ গ্রুপে ভাগ করে দিই। যেটা চাইল্ডহুডে দেখা যায় সেটা হচ্ছে রিকেট, ঠিক আছে? আর যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বা বয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। এবং অস্টিওম্যালেশিয়াকে যদি ট্রিট না করা হয় তাহলে লাস্ট স্টেজে যেটা চলে আসে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। কেউ আনমিউট রয়েছে, মিউট রাখবেন প্লিজ। অস্টিওপোরোসিস, এই তিনটে ডিজিজ আমরা মেইনলি আমাদের বোনস এর ক্ষেত্রে দেখতে পাই। এবারে এই যে রিকেটের কথা বলছি, রিকেটের ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি না, বেশ কয়েকটা ফ্যাক্টরস কাজ করে রিকেটস এর মধ্যে। যেরকম প্রথমত হচ্ছে আমাদের স্কাল স্ট্রাকচারটা, মানে বাচ্চাদের ক্ষেত্রে হেড স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, তাদের এই যে ফ্রন্টাল বোনস অর্থাৎ এই যে সামনের যে জায়গাটা, এটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায়, মানে সামনে এগিয়ে আসছে দেখে মনে হয়। এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়। তারপরে হচ্ছে এই কপালে প্রচুর ঘাম হয়, মানে এক্সেসিভ সোয়েটিং, হয়তো সারা বডিতে এতটা ঘাম হচ্ছে না, কিন্তু কপালে সবসময় কিন্তু এই বিন্দু বিন্দু ঘাম জমে থাকতে দেখা যায়। এটা হেড স্ট্রাকচারের ক্ষেত্রে আমি বলছি। নেক্সট তারপরে কি দেখা যায়, প্রবলেম যেটা দেখা যায় রিকেটের ক্ষেত্রেই, সেটা হচ্ছে রিবস এর। রিবস গুলো মানে এত প্রমিনেন্ট হয়ে যায় যে বাইরে থেকেও কিন্তু সেটা বোঝা যায়। এবং অনেক সময় দেখা যায় যে রিবস গুলো অর্থাৎ পাঁজরটা সামনের দিকে একটু বেশি কার্ভ হয়ে গেছে, একে বলা হয় পিজনস ব্রেস্ট। পিজনস ব্রেস্ট বলা হয়। দেখবেন পায়রার বুকের যে জায়গাটা, পায়রার এই যে বুকের জায়গাটা একটু এই টাইপের হয়, একটু ফোলা হয়, তাই তো? রিকেটের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই থাকে, যে সামনের দিকে পাঁজরটা যেন একটু সামনে এগিয়ে আসছে মনে হয়, এরকম এগিয়ে থাকে, সেই জন্য একে বলা হয় পিজনস ব্রেস্ট। আবার অনেক সময় দেখা যায়
এই যে রিবস গুলো রয়েছে, এই রিবস গুলোর যে এন্ড পয়েন্টটা, সেখানে ছোট ছোট দানার মতন কিছু রয়েছে, শক্ত দানার মতন। ঠিক গোলাপ, ছোট ছোট গোলাপ যদি হয়, একদম গোলাপের কুড়ি যদি হয়, তাহলে যেরকম থাকে সেরকম কিছু দানার মতন রয়েছে। তাই জন্য তাকে বলা হয়, ওই অবস্থাটাকে বলা হয় রিকেট রজারি। রোজ থেকে এসেছে রজারি, রিকেট রজারি বলা হয়ে থাকে। এই পুরোটাই হচ্ছে বেসিক্যালি যখন তাদের বোন স্ট্রাকচারটা প্রপারলি তৈরি হচ্ছে না, এবং এই যে স্কেলিটাল গ্রোথটা, এই যে স্কেলিটাল গ্রোথের যে এই ইমব্যালেন্সটা দেখা যাচ্ছে, এটা মোটামুটি ভাবে কিন্তু 6 মাস থেকে 18 মাস, অর্থাৎ 6 মাস থেকে 1.5 বছরের মধ্যেই কিন্তু এই সমস্যাটা দেখা যেতে পারে। এছাড়াও আর কি হয়, নেক্সট যেটা দেখা যায় যে আঙুলগুলো কিন্তু মানে কি বলবো, একদম পাতলা একটা চামড়া যেন মনে হচ্ছে রয়েছে, যে একটা প্লাস্টিক, কোনো কিছুর উপরে যদি একটা হালকা প্লাস্টিক দেওয়া থাকে, তাহলে প্লাস্টিকের টেক্সচারটা যেরকম লাগে, স্কিন টেক্সচারটাও কিন্তু ওরকম টাইপের হয়ে যায়, প্লাস্টিকের মতন দেখতে লাগে। এইরকম কিছু কিছু প্রবলেম আমরা দেখে থাকি রিকেটস এর ক্ষেত্রে। নেক্সট কি দেখা যায়, যদি লং বোনস এর কথা বলি, এটা গেল রিবস এর ক্ষেত্রে। লং বোনস অর্থাৎ পায়ের ক্ষেত্রে কি দেখা যায়, একদম অ্যাবডোমেন থেকে বাকি, অর্থাৎ থাই বোনস বা লেগ বোনস, এই যে জায়গাটা, এখানে মেন প্রবলেম দেখা যায় যে হাঁটু থেকে বাকি যে পায়ের কাফটা বা হিল পোর্শনটা, সেটার একটা বিকৃতি দেখা যায়। কিরকম, হাঁটু থেকে পুরো ব্যাপারটা এই রকম টাইপের হয়ে যায়, অর্থাৎ দুটো হাঁটু জোড়া লেগে যায়, পাটা এইরকম ভাঁজ খেয়ে যায়, যেটা পা নর্মালি এরকম থাকার কথা, হাঁটুটা মাঝখানে দুটো জোড়া লেগে যায়। এটাকে যখন এই রকম প্রবলেম হচ্ছে, অর্থাৎ দুটো হাঁটু যখন খোকা লাগছে বারবার করে, তখন সেই অবস্থাটাকে বলা হয় নক নি, নক নিজ, যখন দুটো হাঁটু খোকা লাগে একে অপরের সাথে। আবার আরেকটা কি দেখা যায়, যে ওই হাঁটুর থেকে এটা পাটা, বাকি যে হিল পোর্শন অব্দি পাটা ধনুকের মতন বেঁকে গেছে। এই যদি থাই মাসলটা হয়, তাহলে পাটা তারপরে এইভাবে বেঁকে যায়, বেঁকে যাচ্ছে হাঁটুর পোর্শন থেকে, যেটা ধনুকের মতন লাগে। তাই জন্য একে বলা হয় বো লেগস। ঠিক আছে, বো মানে ধনুক আমরা জানি, তো বো লেগস বলা হয় সেই জন্য। ঠিক আছে, তো এরকম কিছু কিছু প্রবলেম আমরা রিকেটের ক্ষেত্রে কিন্তু দেখে থাকি। ওকে, এটা বোঝা গেল? ম্যাডাম, আইসিডিএস সেন্টারে ওই যে পোলিও যখন অভিযান হয়, যে ওষুধটা খাওয়ানো হয়, সেটা কি ওই, এটা কি ওই মানে D3 টাইপেরই বা ভিটামিন ডি টাইপের নাকি? ভিটামিন, হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর একটা কম্বিনেশন দেওয়া হয়। কারণ রিকেট শুধুমাত্র ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য নয়, মানে আলটিমেটলি এই যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যেগুলো বলছি বোনস এর, সেটা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিতেও সেম হয়। তাই যদি কারোর ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু তার এই প্রবলেমস গুলো আসবে। ঠিক আছে, এবং এরপরে যদি আমি পায়ের ক্ষেত্রে যাই, মানে এটা তো লং বোনস এর ক্ষেত্রে হলো, যদি একদম পায়ের পাতাটা দেখি, তাহলে দেখা যায় ফ্ল্যাট ফুট হয়ে যায়। ঠিক আছে, কি হয়ে যাচ্ছে, একে বলা হয় ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুট মানে আমাদের পায়ের তলায় একটা তো খাঁজ থাকে, সেই খাঁজটা আর থাকে না, পুরো পায়ের তলাটা পুরো সমান হয়ে যায়। ঠিক আছে, একে বলা হয় ফ্ল্যাট ফুট। এই ফ্ল্যাট ফুটের কারণে হাঁটতে চলতে গেলে কিন্তু অনেকটা অসুবিধা হয়, এবং তার সাথে অ্যাবডোমেনের কিছু প্রবলেম দেখা যায়, যেরকম পট বেলি। পট বেলি মানে পেটটা অনেকটা বেশি এগিয়ে যায়, যেরকম আমরা পিএম এর ক্ষেত্রে পড়েছিলাম, হ্যাঁ, যে কোয়াশিওকরের ক্ষেত্রে পড়েছিলাম, পেটটা ফুলে যাচ্ছে, ভুঁড়ি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো ভুঁড়ি হচ্ছে না, পেটটা ফুলে যাচ্ছে, অনেকটা পটের মতো, কলসির মতন হয়ে যাচ্ছে। তো সেরকম রিকেটের
এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রেই হয়। বাচ্চাদের রিকেট শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে হবে। হুম। তো ওই পট বেলির প্রবলেমটা দেখা যেতে পারে। কেউ আনমিউট রয়েছে, মিউট হ্যাঁ ম্যাডাম, করবেন। আমি একটা প্রশ্ন করছি। বলুন। বলছি ওই যে কপালে বা মাথায় যে ঘামটা হয়, ওটা কারণটা একটু বলে দিলে ভালো হয়। এগুলো সিমটমস বলছি, রিকেটের যে সিমটমস গুলো দেখা যায় বা যে ক্লিনিক্যাল সিমটমস যেগুলো দেখা যায় সেগুলো বলছি। আচ্ছা ঠিক আছে। হুম হুম। ফ্ল্যাট ফুট একটু বলবেন? কোনটা? ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুট মানে হচ্ছে পায়ের তলায় আর কোনো খাঁজ থাকে না। আমাদের পায়ের তলাটাতে কি হয়, ইউজুয়ালি গোড়ালির পরে একটা জায়গা একটু তো খাঁজ থাকে আমাদের পায়ের তলাটা, এইভাবে তো আমরা পাটাকে কল্পনা করি, তাই না? তো এই খাঁজটা থাকে না, পাটা পুরোটা চওড়া হয়ে যায় এভাবে, এর কারণ পুরো জায়গাটা। এরকম বড় বড় হয়েছে কিন্তু এরকম আছে, পায়ের তলার ফাঁকটা কম আছে। পায়ের তলার ফাঁকটা কম, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ, আমার ছেলে এরকম আছে, পায়ের হুম। তলার ফাঁকটা কম, হুম। দুবেলা আবার হাঁটতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, সেটাতে হাঁটতে অসুবিধা হবে, পেন হয় সেক্ষেত্রে, কারণ এই যে ফাঁকটা থাকছে মানে ওখান দিয়ে আমাদের বডির যে ভারটা সেটাকে বিয়ার করতে পারে। তো যত ফ্ল্যাট ফুট হবে সেক্ষেত্রে হাঁটা চলাতে কিন্তু অসুবিধা হয় একটু। এগুলো বোধহয় না, ওগুলো নিউট্রিশনাল কোনো ফ্যাক্টর না, মানে নিউট্রিশন দিয়ে আপনি ওটা ঠিক করতে পারবেন না। হয়তো কিছু এক্সারসাইজ রয়েছে, এগুলো আমার ঠিক জানা নেই, তবে মনে হয় কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলো খুব হালকা চেঞ্জেস করতে পারে এগুলো। আচ্ছা আচ্ছা, মানে এটা কোথায় গেলে এটা করা যাবে? এইগুলো আমার ঠিক জানা নেই, আচ্ছা এক্সারসাইজের ব্যাপারটা তো, সেই জন্যটা আমার ঠিক বলতে পারবো না আমি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, অ্যাবডোমেনের ক্ষেত্রে যেটা বলছিলাম, যেরকম পট বেলি দেখা যায়, এর সাথে সাথে অ্যাবডোমেনের সাথে ডাইজেস্টিভ সিস্টেম সেটাও প্রবলেম হয়ে যায়। ফ্রিকুয়েন্ট ডায়রিয়া দেখতে পাওয়া যায়, ঠিক আছে? ফ্রিকুয়েন্ট ডায়রিয়া হচ্ছে, এবং ইনডাইজেশন, কোনো খাবারই ঠিক মতো ডাইজেস্ট করতে পারছে না, এরকম কিছু প্রবলেম দেখা যাচ্ছে। নার্ভাস সিস্টেমের প্রবলেম দেখা যায়, যে ইউজুয়ালি বাচ্চা ভীষণ ভাবে রেস্টলেস হয়ে যাচ্ছে। রেস্টলেস হয়ে যাচ্ছে মানে ধৈর্য ভীষণ কম হচ্ছে। এছাড়াও আর কি দেখা যায়, যে তারা যে কোনো ব্যাপারে বেশি ওভার এক্সাইটমেন্ট বলে না, তো ওভার এক্সাইটেড হয়ে যায় অনেক সময় বাচ্চারা। ডেন্টিশনের একটা প্রবলেম দেখা যায়, যে তার এনামেল গুলো কিন্তু ঠিকমতো ভাবে তৈরি হয় না, যে কারণে দাঁতের যে শেপটা সেটা এবড়ো খেবড়ো টাইপের হয়ে যায়, এবং প্রথমত দাঁত উঠতেও অনেকটা দেরি হয়, এবং তার সাথে দাঁতের যে শেপটা থাকে সেটাও কিন্তু এবড়ো খেবড়ো টাইপের হয়ে থাকে। এই পুরো বিষয়টা আমরা দেখতে পাই রিকেটের মধ্যে, ঠিক আছে? এবার ভিটামিন ডি যেহেতু রিকেটকে প্রিভেন্ট করতে পারে, সেই জন্য ভিটামিন ডি কে বলা হয় অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন, যেটা আমরা এর আগে পড়েছিলাম। রিকেট কিন্তু আলটিমেটলি কোনো ডিজিজ নয় যেটাকে আপনি ঠিক করে নিতে পারবেন, কিন্তু যদি এটাকে ট্রিট না করা হয়, মানে এটা তো প্রথম 6 মাসের মধ্যে থেকেই এটা বোঝা যাবে, তো সেই অবস্থায় যদি এটাকে ঠিক না করা হয়, তাহলে বাচ্চার ক্ষেত্রে, মানে যারা রিকেটিক পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি ইনফেকশন প্রোন হয়, তাদের ইমিউনিটি পাওয়ারটা কিন্তু অনেকটাই কম থাকে। সেই জন্য আমরা এর পরেও পড়বো যে মাদার্স মিল্ক কতটা ইম্পর্টেন্ট একটা বাচ্চার পুরো গঠনের জন্য, শারীরিক গঠনের জন্য মাদার্স মিল্ক কতটা ইম্পর্টেন্ট। তো সেই জন্যই আপ টু 6 মান্থস অফ এজ বাচ্চাকে শুধুমাত্র হিউম্যান মিল্ক, মাদার্স মিল্ক দেওয়া হয়, এবং তার জন্য মায়ের ডায়েটটা খুব ইম্পর্টেন্ট হয়। সো ডিউরিং দি প্রেগনেন্সি পিরিয়ড, ডিউরিং দি ল্যাকটেটিং পিরিয়ড, সেই সময় যদি মায়ের নিউট্রিশনটা প্রপার থাকে, তাহলে বাচ্চার কিন্তু রিকেটটাকে প্রিভেন্ট করা যেতে পারে। এবং এর সাথে সাথে অবশ্যই করে বাচ্চাকে যদি তার সানলাইট এক্সপোজার দেওয়া হয় বাচ্চাকে, সেটাও কিন্তু ইমপ্রুভ করবে এই রিকেটটাকে প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? এইটুকু বোঝা গেছে? রিকেটের বিষয়টা ক্লিয়ার সবার কাছে? ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। বলুন। ম্যাডাম, বাচ্চাদের রিকেট না হয় তার জন্য কি কি করতে হবে? আমি এক্ষুনি বললাম তো, ওটাই তো বললাম।
যে বাচ্চাদের যদি রিকেটটাকে প্রিভেন্ট করতে হয় তাহলে প্রথমত যেটা লাগবে, মায়ের প্রেগনেন্সি পিরিয়ড এবং ল্যাকটেটিং পিরিয়ডে তার নিউট্রিশনটা প্রপার হতে হবে। ভিটামিন ডি, আপনি মিউট করে দিন, আমি বলছি। ভিটামিন ডি সিনথেসিস যাতে প্রপার হয় সেটা দেখতে হবে, তার জন্য সানলাইট এক্সপোজ হতে হবে মাকে। এবং আপ টু 6 months অফ এজ মা যখন ল্যাকটেটিং পিরিয়ডে রয়েছে তাহলে বাচ্চাকে শুধুমাত্র হিউম্যান মিল্কটাই দিতে হবে, মাদার্স মিল্ক দিতে হবে, অন্য কোনো ফর্মুলা ফুড নয়। ওই মাদার্স মিল্কটাই অ্যাকচুয়ালি বাচ্চার পুরো জীবনের ভিতটা তৈরি করে। এবং সেই মাদার্স মিল্কটাকে প্রপারলি নিউট্রিশাস করার জন্য মায়ের নিউট্রিশনটাকে প্রপার রাখতে হবে, তাহলেই কিন্তু বাচ্চাদের রিকেটটাকে প্রিভেন্ট করা যাবে। ম্যাডাম, ভিটামিন ডি রিকেটকে প্রিভেন্ট করে, তাই তো? তো ওটাকে কি বলে ভিটামিন ডি কে? অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন। অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন, ঠিক আছে। যেহেতু ম্যাডাম, রিকেটকে প্রিভেন্ট করছে তাই বলা হয় অ্যান্টি র্যাকাইটিক। ম্যাডাম অনেক সময় দেখা যায় যে মায়ের মানে মিল্কের ল্যাকিং হচ্ছে, যাতে করে তখন শিশু সাফিসিয়েন্ট মিল্ক পাচ্ছে, মিল্ক ল্যাকিং হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ব্রেস্ট মিল্ক ল্যাকিং হচ্ছে আর কি অনেক সময় আমরা দেখি। সেই ক্ষেত্রে ডায়েট প্রপার হলেই, কিংবা যেটা বলছেন আপনি যে প্রপার ডায়েট হলে মিল্কটা সাফিসিয়েন্ট হয়ে যাবে। একেবারেই তাই, ওটাই দরকার মেনলি। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া এবং অস্টিওপোরোসিস। এই যে অস্টিও কথাটা বলছি, অস্টিও কথাটার মানেই হচ্ছে বোনস, ঠিক আছে? তাই যেখানেই আমরা অস্টিও পড়বো, অস্টিও মানেই আমরা জানবো বোনকে বোঝাচ্ছে। অস্টিও মানে বোনস। আর প্রথম স্টেজটা আমি কি বললাম, অ্যাডাল্ট বা বয়স্কদের ক্ষেত্রে প্রথম স্টেজটা কি, সেটা হচ্ছে ম্যালেশিয়া। তাহলে অস্টিও ম্যালেশিয়ার মধ্যে অস্টিও হচ্ছে বোনস এবং ম্যালেশিয়া এইটার মানে হচ্ছে সফট হয়ে যাওয়া। তাহলে অস্টিও ম্যালেশিয়ার মানে কি হলো, হাড় যখন অনেক বেশি নরম হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্র্যাজাইল হয়ে যাচ্ছে। কেন নরম হয়ে যাচ্ছে, কেন হাড়গুলো অনেক বেশি ভঙ্গুর হয়ে যাচ্ছে? কারণ হাড়ের মধ্যে যে বোন মাসটা যেটা থাকে, অর্থাৎ ক্যালসিয়াম অ্যাবজর্ব করে তবে তো হাড়টা মজবুত হবে, না হলে তো হাড়টা ফাঁপা একটা স্ট্রাকচার, কিছু নেই। তো নর্মালি যদি আমরা দেখি তাহলে কি দেখা যাচ্ছে, যে এই যে হাড়ের মাঝখানের যে গ্যাপ গুলো, সেই গ্যাপ গুলো কম থাকবে, হাড় মজবুত হবে। যত গ্যাপ কম থাকবে তার মানে হচ্ছে হাড়টা মজবুত হবে। সেই জায়গায় যদি এই গ্যাপ গুলো বেড়ে যেতে থাকে তার মানে হচ্ছে হাড়টা আস্তে আস্তে দুর্বল হচ্ছে বা নরম হয়ে গেছে। এটাও কিন্তু দেখা যায় মেনলি মহিলাদের ক্ষেত্রে, এটা অনেক বেশি করে মানে অনেক আগে থেকে দেখা যায়। ঠিক আছে, কেন এটা আগে থেকে দেখা যায়? এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মেনলি তাদের বডির মধ্যে যে হরমোনাল ব্যালেন্সটা থাকে সেই জন্য, বিশেষ করে প্রেগনেন্সি টাইমে, যেটা বললাম প্রেগনেন্সির সময় ভীষণ কমন হচ্ছে অস্টিওম্যালেশিয়া হওয়ার, কারণ ওই গ্যাপটা বা হরমোনটা থাকে না। কোন হরমোন? সেই হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হরমোনটা বেসিক্যালি ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে হেল্প করে। ডিউরিং দি প্রেগনেন্সি পিরিয়ড এই ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা অনেক কমে যায়, তাই ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায়। এবং সেই জায়গাতে যদি ভিটামিন ডি না নেওয়া হয় প্রপারলি, তাহলে কিন্তু অস্টিওম্যালেশিয়া হওয়ার চান্সেস গুলো খুব কমন দেখা যায়। এবং সেজন্য দেখবেন আমরা যদি যে কোনো জায়গাতে যাই, আমাদের লোকালিটিতেও যদি দেখি যে বাড়িতে কারোর হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা রয়েছে, আমরা যদি সেখানে সার্ভে করি দেখবো ফুল ফ্যামিলির মধ্যে যারা মহিলা তাদের আগে শুরু হয়েছে হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা, অর্থাৎ বোন রিলেটেড প্রবলেমস গুলো কিন্তু পুরুষদের তুলনায় আগে মহিলাদের শুরু হয়েছে। তার কারণই হচ্ছে কি, এই ইস্ট্রোজেন হরমোনাল ইমব্যালেন্স হতে থাকে মহিলাদের বডিতে। সেই জন্য কিন্তু এটা দেখা যায়। এছাড়াও দেখা যাচ্ছে
যে ইন্টেস্টাইনাল কোনো প্রবলেম, মানে দীর্ঘদিন ধরে যদি গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন এরকম কোনো প্রবলেম দেখা যায়, তখনও কিন্তু ভিটামিন ডি সিনথেসিস হবে না। ওকে, ভিটামিন ডি বডিতে সিনথেসিস হবে না বা অ্যাবজর্ব হবে না। নেক্সট দেখা যায় যদি কারোর কোনো লিভার ডিজিজ আছে, লিভার রিলেটেড কোনো সমস্যা, তখনও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তৈরি হবে। ওকে, কারোর কিডনি রিলেটেড কোনো সমস্যা, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে। এরকম হচ্ছে কেউ হয়তো একেবারেই বাইরে বেরোন না, সম্পূর্ণ ধরুন বাড়িতেই থাকতে হচ্ছে, তাদেরও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায়। এবং আরো একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যাদের বডিতে মেলানিন বেশি থাকে। মেলানিন হচ্ছে একটা পিগমেন্ট, আমাদের স্কিন কালারটাকে ডিফাইন করে মেলানিন। মেলানিন বলে যে পিগমেন্টটা, এটা আমাদের স্কিন কালারকে ডিফাইন করতে পারে। এই মেলানিন পিগমেন্ট যাদের বডিতে বেশি রয়েছে, তাতে কি হবে, স্কিন কালারটা ডার্ক হবে, হাইপার পিগমেন্টেড হবে, ডার্ক হবে স্কিন কালার। তো মেলানিন বেশি থাকলে ভিটামিন ডি এর প্রোডাকশন কম হতে পারে বডিতে। ঠিক আছে, এই কয়েকটা ফ্যাক্টর কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য ভীষণ রেসপন্সিবল। বোঝা গেল? কজেস গুলো বোঝা গেছে? কোনো ডাউট এটার মধ্যে? ঠিক আছে, সমস্যা নেই তো? ভেরি গুড। এরপরে আরেকবার ম্যাডাম আমার কিছুদিন আগে, বছর খানেক আগে, না, উনি একজন যিনি এর আগে যিনি বলছিলেন, কি বলছিলেন বলুন আরেকবার। হ্যাঁ ম্যাডাম, বলছি ডেফিসিয়েন্সি গুলো আরেকবার যদি পরপর বলে যান ভালো হয়, মানে আরেকবার। প্রত্যেকটা তো বলা সম্ভব নয়, আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে সেটা বলুন। মানে পয়েন্ট গুলো জাস্ট। হ্যাঁ, ওটাই বলছি, পরপর পয়েন্ট গুলো তো ওভাবে বলা সম্ভব নয়। আপনার যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে সেটা মানে বলতে পারেন। আমি যেটা বলতে চাচ্ছি, সানস্ক্রিন মাখা হয় বলে, শীতকালে জামা কাপড় পরা হয় বলে, আর গ্যাস সম্বল, কিডনির সমস্যা, বেশি দিন বাড়ির মধ্যে থাকলে, আর মেলানিন বেশি থাকলে, এছাড়া কি আর কিছু আছে? আর যদি প্রেগন্যান্সির সময় এক্সেসিভ ডিমান্ড হচ্ছে, হরমোন তো কমে যাচ্ছে, এস্ট্রোজেন হরমোন, তখন ডেফিসিয়েন্সি হতে পারে ভিটামিনের। ঠিক আছে, ওকে। এরপরে আমরা বুঝবো কি করে যে অস্টিওম্যালেশিয়া হয়েছে, মানে প্রথমেই তো আমরা বুঝে নিচ্ছি না যে অস্টিওম্যালেশিয়া হয়েছে, বা এই যে কারণগুলো বললাম, এই কারণগুলো হয়তো এখানে আমাদের মধ্যে অনেকেই এই কারণগুলো হয়তো রেগুলার বেসিসে এটাই ঘটছে তাদের সাথে। তো আমরা বুঝবো কি করে যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে? হ্যালো ম্যাডাম। প্রথমত আগে একটু বলে নি, আমি কমপ্লিট করে নি, এটা আগে আমি একটু কমপ্লিট করে নি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে ল্যাব টেস্ট, ক্লিনিক্যাল চেক আপ করতে পারি আমরা। ভিটামিন ডি এর একটা ক্লিনিক্যাল চেক আপ হয়, আমরা ল্যাবরেটরিতে গিয়ে ভিটামিন ডি টেস্ট করলাম, সেখানে আমি চেক করে নিলাম আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, যেটা প্রত্যেককে কিন্তু আমাদের অ্যাটলিস্ট বছরে একবার করানোটা দরকার। এগুলো হচ্ছে রুটিন চেক আপের মধ্যে পড়ে। তো সেই রুটিন চেক আপটা আমি বছরে একবার করে নিলাম, হয়ে গেল। এছাড়াও আমি কিছু ক্লিনিক্যাল সাইন্স বা সিমটমস দেখেও বুঝতে পারি যে আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়তো বডিতে রয়েছে, বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিও হতে পারে। সেই সাইন্স গুলো কি কি? সেটা হচ্ছে স্কেলিটাল পেন হতে পারে, যে কোনো জায়গায়, নট নেসেসারি কি হাঁটুতেই ব্যথা হবে বা কোমরেই ব্যথা হবে, যে কোনো বডিতে হয়তো পেন হলো, বা অনেকক্ষণ হাঁটার পরে হাঁটুটাতে ব্যথা হচ্ছে, বা অনেক সময় হয় না হাঁটু যখন আমরা এরকম মুভমেন্ট করছি সেখানে একটা আওয়াজ তৈরি হচ্ছে, আওয়াজ হচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ইন্ডিকেট দিতে থাকে প্রথম থেকে। বা হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ একভাবে বসে রয়েছি, তারপরে দেখা যাচ্ছে যে হয়তো পুরো পিঠটা, মানে অনেকক্ষণ একভাবে বসে থাকার পরে বা দাঁড়িয়ে থাকার পরে কোমর, পিঠ প্রচন্ড ব্যথা করছে এবং সেটা অনেকদিন ধরেই থাকছে। এরকম কিছু স্কেলিটাল পেন আমরা দেখতে পারি। নেক্সট হচ্ছে খুব অল্প আঘাতেই যদি আমার বোন ফ্র্যাকচার হয়ে যায়, ঠিক আছে, হাড় ভেঙে গেল, বা একটা জাস্ট একটা হালকা স্ক্র্যাচ ছিল, মানে খুব অল্প আঘাতেই আমি অনেকটা বেশি ব্যথা পেলাম, এরকম যদি প্রবলেম দেখা যায়
তাহলেও কিন্তু আমাদের বুঝতে হবে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। বোনস ছাড়াও আমরা যেটাতে বুঝতে পারি সেটা হচ্ছে মাসেল উইকনেস। মাসেল স্টিফনেস, উইকনেস যদি থাকে সেটাও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সিকে ইন্ডিকেট করে। মানে অনেকটা কাজ করার পরে আমার মাসেল হয়তো আর কাজ করতে পারছে না, আমি প্রচন্ড রকমের হাঁপিয়ে গেছি, বা আমার হাত পায়ে ভীষণ ব্যথা হয়েছে এবং সেই ব্যথাটা বহুদিন ধরে রয়েছে, সেটাও আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সিকে ইন্ডিকেট করছে। আমি যদি বারবার সর্দি, কাশি, জ্বর এরকম লো ইমিউন রেসপন্স জনিত কোনো সমস্যা আমার তৈরি হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। হেয়ার লস প্রচুর হচ্ছে, প্রচন্ড হেয়ার লস হচ্ছে, অনেক কারণে হেয়ার লস হয়, তার মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটা কারণ, মানে সে কারণেও হেয়ার লস হতে পারে। এইগুলো আমার আর্লি সাইন্স বা আর্লি সিমটমস এর মধ্যে আমরা দেখব। ওকে, এবারে বলুন কে কি বলছিলেন, কিছু একটা বলুন এবার। ম্যাডাম, ভিটামিন ডি এর অভাবে ঠান্ডা সর্দি লাগা ব্যাপারটা যদি একটু বলেন, যেটা শুনলাম একটু। হ্যাঁ, ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমকেও কিন্তু এনহ্যান্স করে। মানে এখন শুধুমাত্র আমাদের স্টাডিটা ভিটামিন ডি এর উপরে যে স্টাডিজ গুলো হচ্ছে সেটা শুধুমাত্র বোনস এর উপরে আটকে নেই। এটা দেখা গেছে এবং এটা প্রুভ যে ভিটামিন ডি আমাদের ইমিউন রেসপন্সকে এনহ্যান্স করে। তাই যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু আমাদের ইমিউনিটিটাও কমে যেতে পারে। তার জন্যই ঠিক ঠান্ডা। আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডা লাগার আরো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটা। হ্যালো ম্যাম, বলুন। বলছি যে আমার বাবার বয়স মোটামুটি 62 বছর, বুঝতে পারলেন? হুম কিন্তু উনি বেশ অনেক এই 5-6 বছর ধরে মানে হাঁটুতে ব্যথা অনুভব করতেন, কিন্তু পড়ে যায়নি কোথাও, ঠিক আছে? কিন্তু এখন হাঁটুর ব্যথাটা এতটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যে তিনি হাঁটতেই পারছেন না। এখন খুব কষ্ট করে বাথরুম বা বেডে মোটামুটি 5-6 বছর ধরে বাড়িতে প্রায় বসা আর কি। তো বিভিন্ন নি রিপ্লেস মানে নি স্পেশালিস্ট বলতে গেলে মানে অর্থোপেডিক সার্জনদেরকে দেখিয়েছি। তাহলে প্রথমত তিনারা হচ্ছে একটাই যে বলেছেন, কারণগুলো বললাম, বলে দিচ্ছি, আমি বুঝতে পেরেছি। প্রথমত যে কারণটা বললাম সেই কারণগুলো আগে আপনি অ্যানালিসিস করুন যে এই কারণগুলো আপনার বাবার ক্ষেত্রে হচ্ছে কিনা, বা এখানে যারা রয়েছেন তাদেরও যদি এরকম কারোর কোনো সমস্যা থেকে থাকে। আচ্ছা, যে কজেস গুলো বলছি, যে রিস্ক ফ্যাক্টর গুলো বললাম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার, সেগুলো হয়েছে কিনা। হ্যাঁ, ইনডাইজেশন বা আরো গ্যাস অ্যাসিডিটি, এই প্রবলেম গুলো দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো ছিল কিনা। সেকেন্ড কি, আমি কতটা সানলাইটে এক্সপোজড হচ্ছি। এখন আমার ডেফিসিয়েন্সি হয়েছে, এখন আমি যন্ত্রণায় কাবু হয়ে গেছি, মানে এখন আমি রোদে গেলাম, ভিটামিন ডি তৈরি হয়ে গেল এবং 2-3 দিনের মধ্যেই আমার সেরে যাবে, সেটা কিন্তু নয়। এগুলো একটা লং টার্ম প্রসেস হয়, সেই জন্য আমাকে সেটা স্টার্ট করতে হবে সেই কাজগুলো। এবং তার সাথে যদি ভিটামিন ডি এর কোনো সাপ্লিমেন্টেশন উনি নিয়ে থাকেন সেটা কন্টিনিউ করতে পারেন, 2 থেকে 3 মাস কন্টিনিউ করা হয় ম্যাক্সিমাম। ক্যালসিয়াম রিচ ফুড গুলো নেবো আমরা, ক্যালসিয়াম রিচ ফুড কোনগুলো আমরা যখন মিনারেলস পড়বো আমরা দেখবো সেখানে। এছাড়াও যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি আমরা যত করব আমাদের মাসেল গুলো কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে, এবং হরমোনাল ব্যালেন্সটাও ঠিক থাকবে। তার ফলে কিন্তু মানে অ্যাক্টিভিটি করতে পারছেন না, এটাই বলবেন তো? খুবই দুষ্কর। আর এবং ডাক্তাররা তো বলেছিলেন যে নি রিপ্লেসমেন্ট ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। মানে ওষুধ, এমন কোনো ভারতবর্ষে ওষুধ আবিষ্কৃত হয়নি। আমি কলকাতাতে ওই বেলভিউ নার্সিং হোমে গিয়েছিলাম, তো যদি ওইখানে একদম সিরিয়াস স্টেজে পৌঁছে যায় তাহলে কিন্তু সেটা অস্টিওম্যালেশিয়া নয় ওনার, যেটা বলবো এবারে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস স্টেজে পৌঁছে গেছে, দ্যাট ক্যান নট বি ট্রিটেড। ঠিক আছে, সেই কারণেই আমরা অস্টিওম্যালেশিয়া যখন সবে প্রবলেম শুরু হয় তখন থেকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে, কারণ অস্টিওম্যালেশিয়া ক্যান বি ট্রিটেড বাট অস্টিওপোরোসিস ক্যান নট বি ট্রিটেড। অস্টিওপোরোসিসে এই যে পোরোসিস, এই পোরোসিস কথাটার মানে হচ্ছে পোর্স, পোর্স হয়ে গেছে মানে গর্ত হয়ে গেছে, হোল তৈরি হয়েছে, বোনস এর মধ্যে ছোট বড় অনেক হোলস তৈরি হয়েছে। এইটাকে কিন্তু ট্রিট করা যায় না, অস্টিওপোরোসিসকে আমরা ট্রিট করতে পারবো না। এবং এই অস্টিওপোরোসিস অনেক সময় হরমোনাল ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, ক্যালসিয়াম ফসফরাসের
লো অ্যাবজর্পশনের জন্য হচ্ছে এবং তার সাথে ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। এবং অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই যে প্রচন্ড ব্যথা, হাঁটু বা যেখানে ব্যথা হয়েছে, মানে বোনস মুভমেন্ট একেবারেই করা যায় না। যারা আনমিউট রয়েছেন প্লিজ একটু মিউট করে রাখুন। বলছি যে উনি মানে হাঁটাচলা করে যে হাড়ের মধ্যে কটকট করে আওয়াজ হয় এবং দুটো আমি নিয়ের বুঝতে মধ্যে, পেরেছি, আমি ওটাই তো বললাম। ডাক্তারবাবুরা বলছেন গ্যাপটা কমে গেছে, ওই কারণে ওনার পুরো শরীরের ভরটা ওই হাঁটুর মধ্যে পড়ছে এবং গ্যাপটা ওই যেটা সাইনোভিয়াল ফ্লুইড যেটা থাকে, তো সেইটা শুকিয়ে গেছে ওনার। তো এখন আমি বলতে চাইছি যে এটাকে কি কোন রকম ভাবে ফুড সাপ্লিমেন্ট তথা একটা ফুড সাপ্লিমেন্টেশন আপনি দিতে পারেন, ঠিক আছে, ফুড সাপ্লিমেন্টেশন দেওয়া যায়, ফুড কিন্তু সাপ্লিমেন্টেশন। এটা কিউরেবল নয়। কারণ এই যে সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে, সাইনোভিয়াল ফ্লুইডটা খুব অল্প অল্প করে তৈরি হয় এবং সেটা ইউজুয়ালি আমাদের বডিতে যদি একবার নষ্ট হয়ে যায় সেটা তৈরি করাটা খুব ডিফিকাল্ট। ম্যাক্সিমাম মানে সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে যেটা থাকে একটা প্রোটিন থাকে which is known as গ্লুকোসামাইন। গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিডের একটা কম্বিনেশন থাকে গ্লুকোসামাইন। এই গ্লুকোসামাইনটা আমরা কোনো ফুড থেকে পাই না এক্সেপ্ট ওয়ে প্রোটিন, অর্থাৎ ছানার জল। ছানার জলের মধ্যে খুব সামান্য পরিমাণে হয়তো আমরা গ্লুকোসামাইন পাই, বাট ইউজুয়ালি কোনো ফুড থেকে পাওয়া যায় না। তাই যদি সাইনোভিয়াল ফ্লুইডটা নষ্ট হয়ে গিয়ে থাকে, কমে গিয়ে থাকে, সেটাকে কিন্তু রিভাইভ করা পসিবল নয়। এবং যখনই ফ্লুইড নষ্ট হয়ে যাচ্ছে মানে লুব্রিকেশনটা নষ্ট হয়ে গেছে, তাই ওই জায়গায় যতবার আমি মুভমেন্ট করছি ঘষা লাগছে এবং হাড়গুলোর মধ্যে ক্যালসিয়াম নেই। হাড়গুলো অলরেডি ফ্র্যাজাইল ছিল, দুর্বল ছিল, কারণ তার আগে অস্টিওম্যালেশিয়া হয়েছে, হাড়গুলো নরম হয়ে গেছিল। যতবার ঘষা লাগছে হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে যেতে যেতে ওই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়েছে এবং ফ্লুইডটা পুরো নষ্ট হয়ে গেছে, যার ফলে যতবার সেখানে ধাক্কা লাগছে, এইভাবে ঘষা লাগছে, পেন হচ্ছে এবং হাড়গুলো আরো বেশি ক্ষয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যথা লাগছে এবং প্রচন্ড শিরশির করে একদম কনকন করে। বুঝতে পেরেছি, ব্যাপারটা একই, বিষয়টা একই হয়। হ্যাঁ, এই পুরোটাই হচ্ছে প্রথম থেকে এগুলোকে ট্রিট করতে হয়, একবার হয়ে যাওয়ার পরে ট্রিট করা পসিবল নয়। কিন্তু এই ফুড সাপ্লিমেন্ট তো এগুলো যেটা ফিওনা হার্বালের যে প্রোডাক্ট গুলো ওগুলো কিন্তু অলরেডি খাওয়াচ্ছি, হয়ে গেল 1-1.5-2 মাস মতো। তো ওই যেটা আর্থো প্লাস আছে, ওই আর্থো প্লাসটা খেয়ে জাস্ট শুধু একটু ব্যথাটা প্রশমিত হচ্ছে ঠিকই, কিন্তু মানে ওই ওই হয়তো 2-4-5-10 ঘন্টা থামছে, তারপরে আবার যেই কার সেই হয়ে যাচ্ছে। একেবারেই তাই, সেটাই স্বাভাবিক। কারণ এটা তো আপনি মানে খাওয়ার এতদিন ধরে ফুড প্যাটার্ন এবং লাইফস্টাইল প্যাটার্নটা ঠিক ছিল না বলে এই জিনিসটা হয়েছে। তো সেটাকে আগে ঠিক করতে হবে, ফুড প্যাটার্নটাকে ঠিক করতে হবে, ভিটামিন ডি আগে বডিতে সিনথেসিস করতে হবে। অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া এই দুটোই কিন্তু বডির মধ্যে ভিটামিন ডি সিনথেসিস না করলে কিচ্ছু হবে না। তাই শুধুমাত্র খাবার খেয়ে লাভ নেই সেক্ষেত্রে। যদি সাপোজ এখন থেকে মানে ভিটামিন ডি যদি শরীরের মধ্যে প্রয়োগ করানো যায়, তাহলে জিনিসটা আর বাড়বে না, যে স্টেজটা তৈরি হয়েছে তার থেকে বাড়বে না। আচ্ছা, মোটামুটি। আচ্ছা, কিন্তু হেঁটে চলে বেড়ানোর মতো জায়গাতে আর পৌঁছতে পারবে না, মানে সুস্থ মানুষের মতো। খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, কারণ এগুলো মানে ট্রিট করা না খুব প্রবলেমেটিক হয়, একেবারে হয় না বললেই চলে। যে যতই আপনি ভিটামিন ডি দিন না কেন, অস্টিওপোরোসিস স্টেজে যদি চলে যায় তাহলে কিন্তু সেখান থেকে ট্রিট করাটা পসিবল হয় না সবসময়। তো তাহলে অস্টিওম্যালেশিয়া স্টেজে আপনি ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাস এই তিনটে জিনিস দিয়ে আপনি সেটাকে ট্রিট করতে পারবেন, ঠিক করে নিতে পারবেন। অস্টিওপোরোসিসে পসিবল হয় না। কিন্তু আমরা তো আম পাবলিক, আমরা তো সেরকম কিছু বুঝি না যে এখন এই অস্টিওপোরোসিস পর্যায়ে রয়েছে না অস্টিওম্যালেশিয়াস পর্যায়ে রয়েছে। দিয়ে যেতে হবে না বিষয়গুলো, আপনাকে যে জিনিসগুলো মেনটেন করা দরকার, ভিটামিন ডি সিনথেসিস করার জন্য সানলাইট এক্সপোজার হওয়া দরকার, সেটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, সেটা কন্টিনিউ করতে হবে, মানে কিছু হচ্ছে না বলে ছেড়ে দেবো সেটা না, ওটা আমাকে মেনটেন করতে হবে। আচ্ছা, আপনি যে বললেন যে অস্টিওম্যালেশিয়াস এবং অস্টিওপোরোসিস এই যে ব্যাপারটা, তো এবার আমার বাবার মানে পর্যায়টা কোন পর্যায়ে রয়েছে সেটা আমি কি করে বুঝতে পারবো বা আমি বুঝবো ওই কি করে? কারণেই তো বললাম,
আপনি আমার কথাটা শুনছেন না, কিন্তু আপনি আপনার কথাটাই বলে যাচ্ছেন। আচ্ছা, আমি ওই বলুন। কারণেই বললাম যে আমাকে এখন থেকে ওটা তৈরি করতে হবে, মানে যে জিনিসগুলো আমি আগে করিনি সেটা আচ্ছা। আমাকে শুরু করতে হবে। ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস এগুলোকে আমাকে ইনক্লুড করতে হবে। যদি আচ্ছা। সেরে যায় তাহলে ঠিক আছে, কিন্তু যে স্টেজের কথা আপনি বলছেন সেখানে পুরোপুরি কিওর হয়ে যাওয়ার চান্সটা কম, কিন্তু সেটা থেকে আর বিষয়টা বাড়বে না। কিন্তু আপনি যদি কিছু না করেন তাহলে বডি কিছুই পাচ্ছে না, ফলে হাড়গুলো আরো দুর্বল হতে থাকবে। এই যে পোর্স গুলো, একটা হাড়ের মধ্যখানে যে পোর্স গুলো তৈরি হয়েছে সেগুলো আরো বড় হতে থাকবে, আরো বড় হতে থাকবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথে সুগারও রয়েছে আর কি। আচ্ছা, ভিটামিন ডি এর কথা হয়ে গেছে, তো বাকি টপিক গুলো আমরা আবার পরে আলোচনা করবো। ম্যাডাম বলুন। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল, ওই মানে ওই যেটা গ্যাপ গুলো মানে ওটা শুরু হয়েছে মানে ওই অস্টিওম্যালাসিয়া যেটা বলছেন না, ওই ধরনের আর কি। এবার ওইটা মানে আপনি যে ফুড গুলো যে সাপ্লিমেন্ট দিতে বললেন, ওই রকম ফুড খেয়ে বা সানলাইটে থাকলে ওইটা কি ট্রিটমেন্ট হতে পারে? অস্টিওম্যালাসিয়া মানে সবে সবে ধরুন কারোর কোনো প্রবলেম শুরু হচ্ছে, সেই অবস্থায় যদি আমরা ট্রিট করি তাহলে সেটাকে আমরা ঠিক করে নিতে পারবো। অস্টিওম্যালাসিয়া এবং অস্টিওপোরোসিসের এটাই ডিফারেন্স। অস্টিওম্যালাসিয়া ট্রিট করা যাবে, সেটা থেকে কিওর করা যাবে প্রপার লাইফস্টাইল মেনটেন করে, কিন্তু অস্টিওপোরোসিসের সেটা করা যাবে না। তাহলে ম্যাডাম ওই যে ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলো আপনি বলছিলেন একটু আগে বা সানলাইট ওইগুলো তাহলে নিলে বা ঠিকঠাক হতে পারে, তাই তো? পরবর্তীকালে ভিটামিন ডি এর জন্য আমি খাবারের উপরে জোর দেব না, কিসের উপরে জোর দেবো? সানলাইটের উপর। কারণ খাবার থেকে যতটা পাই ততটা আমার সারাদিনের রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারবে না, সেই জন্য আমাকে জোর দিতে হবে সানলাইটের উপর। সানলাইট মানে সকালের দিকে ওই 8টা থেকে 10টার মধ্যে নিলে হয়ে যাবে তো? হ্যাঁ, ওটা বেটার। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম একটা কথা বলি, ফ্রোজেন শোল্ডার আর এই অস্টিওম্যালাসিয়া কি একই মানে না, অস্টিওম্যালাসিয়া আলাদা, ফ্রোজেন শোল্ডার আলাদা। ফ্রোজেন শোল্ডারে কি হচ্ছে না, আমাদের মাসল গুলো স্টিফ হয়ে যায়, জয়েন্ট গুলো স্টিফ হয়ে যায়, মাসল গুলো স্টিফ হয়ে যায়, সেটার সাথে অস্টিওম্যালাসিয়াটা আলাদা। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা বারবার করে বলছি ভিটামিন ডি নিতে হবে, বাট আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট কতটা ভিটামিন ডি এর। ঠিক আছে? আমরা যদি একদম ছোট অবস্থা থেকে শুরু করি, অর্থাৎ ইনফ্যান্ট স্টেজে যদি আমরা ভাবি, যদিও ইনফ্যান্ট স্টেজে তো আর আমরা কোনো সাপ্লিমেন্ট দিচ্ছি না। যারা আনমিউট রয়েছেন, কেন মিউট করছেন না আমি বুঝতে পারি না, বারবার করে একই কথা আপনাদের বলতে হয়। ইনফ্যান্ট স্টেজে কি হয়? ইনফ্যান্ট স্টেজে মোটামুটি ভাবে আমরা ভিটামিন ডি এর রিকোয়ারমেন্টটা রাখতে পারি 7.5 মাইক্রোগ্রাম পার ডে। যদিও ইনফ্যান্টের ক্ষেত্রে যেহেতু আমরা বুঝতে পারবো না, ইনফ্যান্ট মানে একদম মানে 1 মাস বয়স থেকে শুরু করে, জন্মের পর থেকে শুরু করে আপ টু 2 ইয়ার্স অফ এজ আমরা বলতে পারি সেটা। ঠিক আছে? সেখানে এই অ্যামাউন্ট আমরা রাখবো, কিন্তু অবশ্যই করে যেটা বললাম, যেহেতু তাদের খাবারে কতটা ভিটামিন ডি যাচ্ছে আমরা বুঝতে পারবো না। হ্যালো ম্যাডাম, 7.5 মাইক্রোগ্রাম পার ডে। মাইক্রোগ্রাম পার ডে, পুরোটাই পার ডে হিসাবে বলছি। হ্যাঁ, তো সেই জন্য আমরা সানলাইট এক্সপোজারেই রাখবো বাচ্চাকে। এরপরে যেহেতু এই সময়টা স্কেলিটাল গ্রোথের জন্য আইডিয়াল টাইম, তাই ইনফ্যান্টের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি রিকোয়ারমেন্টটা অনেক বেশি থাকে কম্পেয়ার্ড টু চিলড্রেন। ঠিক আছে? যখন এবার তার স্কেলিটাল গ্রোথ হয়ে গেল, মোটামুটি ভাবে বাচ্চা 3-4 বছর হয়ে গেছে, তার বোন স্ট্রেংথেনিং হয়ে গেছে, ভিটামিন ডি রিকোয়ারমেন্টটা এবার কমতে থাকবে। কতটা কমবে? মোটামুটি ভাবে থেকে 2 মাইক্রোগ্রাম, আইডিয়ালি আমরা দেব 1 মাইক্রোগ্রাম পার ডে কিন্তু চিলড্রেনের ক্ষেত্রে ভিটামিন ডি এর রিকোয়ারমেন্ট হতে পারে। এরপরে এটা আপ টু অ্যাডাল্ট এজ অব্দি চলতে পারে, এই 1 মাইক্রোগ্রাম পর্যন্ত, মানে 16-17 বছর অব্দিও কিন্তু এই রিকোয়ারমেন্টটাই থাকবে। চিলড্রেনের বয়সটা চিলড্রেনের মোটামুটি 3-4 বছর থেকে আমরা ধরতে পারি এটা। ঠিক আছে? এরপরে আসে যে স্টেজটা, সেটা হচ্ছে ওই ধরুন টিনেজের পরের যে স্টেজটা, মোটামুটি 18-19 বছর থেকে বাকি 24-25 বছর পর্যন্ত, ওই সময় একটা থাকে অ্যাডালোসেন্ট পিরিয়ড।
বোথ ফর মেল অ্যান্ড ফিমেল সেই সময় একটা এক্সট্রিম হরমোনাল চেঞ্জেস হয়, সাইকোলজিক্যাল একটা চেঞ্জেস তৈরি হয়, হ্যাঁ, ছেলেদের মেয়েদের দুজনের ক্ষেত্রে। সেই জন্য তখন আবার ভিটামিন ডি এর রিকোয়ারমেন্টটা বাড়তে থাকে, কারণ স্ট্রেস ফ্যাক্টর যদি বেশি থাকে ভিটামিন ডি অ্যাবজর্পশন কমে যেতে পারে। সেই জন্য আমি যদি 19 থেকে 24 ইয়ার্স এজ এইটা বলি, তখন ভিটামিন ডি এর রিকোয়ারমেন্টটা বেড়ে আপ টু 10 মাইক্রোগ্রাম অবধি হতে পারে, ঠিক আছে। এবং তারপরে মানে এই গ্রেটার 25 ইয়ার্স যদি বলা হয় বোথ ফর মেল অ্যান্ড ফিমেল, তাহলে সেটা আমরা 5 মাইক্রোগ্রাম পার ডে ভিটামিন ডি নেব। প্রেগনেন্সি বা ল্যাকটেটিং পিরিয়ডে আবারও এই পার্সেন্টেজটা, এই অ্যামাউন্টটা আমাকে নিতে হবে প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং পিরিয়ডে, ঠিক আছে। এটা গেল। এবার এই যে বলছিলাম যে কেন ফুড সোর্সের উপরে আমরা বেশি জোর দিচ্ছি না, এই যে অ্যানিমাল সোর্স গুলো বলছি, মাছ মাংস বা ডিম দুধ এগুলো, কারণ এগুলোর মধ্যে আমরা ভিটামিন ডি খুব কম পাই। কতটা কম পাই? মোটামুটি ভাবে আমি যদি ডিমের কথা বলি, স্পেশালি ডিমের কুসুমের মধ্যে পাওয়া যায় ভিটামিন ডিটা, তাহলে দেখা যায় প্রতি 100 গ্রামে 3 থেকে 3 মাইক্রোগ্রাম মতন পাওয়া যায় প্রতি 100 গ্রামে। 100 গ্রাম ডিমের কুসুমে 3 মাইক্রোগ্রাম ভিটামিন ডি পাচ্ছি। এবার একটা হোল এগ, তার অ্যাপ্রক্স ওয়েট থাকে 50 গ্রামস, তার মানে কুসুমের ওজনটা আরো কম হচ্ছে। আমি সারাদিনে নিশ্চয়ই 3-4টে কুসুম, ডিমের কুসুম খাচ্ছি না, বা সেটা রেগুলার বেসিসে আমার নেওয়া পসিবল নয়, যার জন্য আমার 5 মাইক্রোগ্রাম ভিটামিন ডি আমি বডিতে নিতে পারবো, সেখানে একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়। মাছ মাংস ডিম দুধ এগুলোর মধ্যে যদি বলি, তাহলে সব থেকে বেশি থাকে ডিমের কুসুম। তারপরে এবারে যদি কুসুমের পরিমাণটা আরেকবার বলুন ম্যাডাম। প্রতি 100 গ্রামে এক ইয়কের মধ্যেই বলছি, 100 গ্রামের মধ্যে 3 মাইক্রোগ্রাম থাকে, ঠিক আছে। এবার একটা গোটা ডিমের ওজন আমরা মোটামুটি ভাবে 50 থেকে 55 গ্রাম ধরি। এবার তার মধ্যে যদি আলাদা করে ডিমের কুসুমটার ওজন করি, তাহলে আমাকে এই 3 মাইক্রোগ্রামের জন্য আমাকে কটা কুসুম নিতে হবে সারাদিনে? কারণ 100 গ্রাম হচ্ছে মানে আমাকে অনেকগুলো, প্রায় 4-5টা কুসুম আমাকে নিতে হচ্ছে, তাহলে 4-5টা কুসুম আমি রোজ নিতে পারবো না, ফলে একটা ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে। নেক্সট আমরা যদি দুধের কথায় যাই, তো দুধে তো আরো কম থাকে, আরো অনেকটাই কম, মানে জাস্ট 0.5 থেকে 1 মাইক্রোগ্রাম হয়তো পার 100 গ্রামসে আমরা পেয়ে থাকি ভিটামিন ডি। সেই জন্যই বারবার বলা, যাতে করে আমরা অ্যানিমাল সোর্সে না গিয়ে আমরা যাতে সানলাইটের উপরে বেশি করে জোর দিই, ঠিক আছে? বোঝা গেল? কোনো ডাউট এটার মধ্যে? বলুন। হ্যাঁ ম্যাম, বলুন বলুন। হ্যাঁ ম্যাম, বলছি যে শীতের দেশ যেখানে খুব একটা সানলাইট পাওয়া যায় না, বরফের শীতের দেশ, দেশে তো সেই মাছগুলো আছে, কড, স্যালমন বা হ্যালিবার্ট, এই মাছগুলো রয়েছে। এই মাছগুলোর মধ্যে তো সব থেকে ভালো ভিটামিন ডি আমরা পাবো। এই যে যে মানে ফ্যাটি ফিশ যেগুলো, সেগুলোর প্রতি 100 গ্রামে প্রায় 5 থেকে 30 মাইক্রোগ্রাম পর্যন্ত ভিটামিন ডি পাওয়া যায় পার 100 গ্রামসে। তো সেটা হলে তো কোনো অসুবিধাই নেই, সেইটাই তো বলা হচ্ছে যে ওই ফিশ গুলোর মধ্যে আমরা সব থেকে বেশি পাই, এখানে আমরা ওই ফিশ গুলো পাই না, তাই জন্য আমাদেরকে ডিমের কুসুমের উপরে ডিপেন্ড করতে হবে। না ম্যাম, সেটা বলছি না, বলছি যে এখন বহু মানুষ ভেগান হয়ে যাচ্ছে, তাহলে ওখানে যারা ভেগান তারা কি করে পাবে? সেম ব্যাপার, সানলাইট এক্সপোজড হতে হবে, যতটুকু পাওয়া যাবে ততটুকুই হতে হবে। সেই কারণে সেই ক্ষেত্রে দেখবেন তাদের কিন্তু এই বোন রিলেটেড প্রবলেমস অনেক বেশি রয়েছে, অনেক বেশি থাকে বোনস রিলেটেড প্রবলেমস। এবং মেইনলি তারা কিন্তু অনেক সাপ্লিমেন্টেশন ইউজ করে। বাইরের দেশে গেলে বাইরের দেশের মেজর নিউট্রিশন আসে কিন্তু সাপ্লিমেন্টেশন থেকে। কারণ তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা বেস্ট ফুড বা ফ্রেশ ফুড যেটা, সেটা পায় না, সেই জন্য তাদের সাপ্লিমেন্টের উপরেই ডিপেন্ড করতে হয় এই প্রপার একদম র নিউট্রিয়েন্টটাকে বডিতে অ্যাবজর্ব করার জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা। ভিটামিন ডি এর মোটামুটি এই
গুলোই রয়েছে ভিটামিন ডি এর ক্ষেত্রে, এটাই আমরা জানলাম। ঠিক আছে, এরপরে অবশ্যই যেটা বলেছিলাম, যেহেতু এটা ফ্যাট সলিউবল ভিটামিন, তাই হাইপার ভিটামিনোসিস হতে পারে যদি এক্সেস হয়ে যায়। কখন এক্সেস হবে? যদি অতিরিক্ত সাপ্লিমেন্ট নিই, দীর্ঘদিন ধরে কন্টিনিউ করছি, তখন হবে। এবং তখন কিছু কিছু বেসিক সিমটম দেখা যায়, মাথা ধরছে, খিদে পাচ্ছে না, বা সারাদিনের একটা ঝিমুনি ভাব রয়েছে, বা ভীষণ কনস্টিপেশনের প্রবলেম, এই ধরনের কিছু সিমটম আমরা দেখতে পাই যদি হাইপার ভিটামিনোসিস হয় তো। ওকে, আশা করি বোঝা গেছে ভিটামিন ডিটা। ঠিক আছে, ওকে। ওকে, ভেরি গুড। সো তাহলে ভিটামিন ডিটা আমাদের এত অব্দি কমপ্লিট হলো। এরপরে আরো দুটো ফ্যাট সলিউবল ভিটামিন রয়েছে, সেগুলো আমরা কমপ্লিট করবো, এবং তারপরে আমরা ওয়াটার সলিউবল ভিটামিন গুলো নিয়ে জানবো। ম্যাডাম, গত মাসের রেকর্ডিং গুলো পেয়েছি, এই মাসের গুলো এখনো পাইনি। এই মাসের গুলো, হ্যাঁ এই মাসের গুলো আপডেট চলছে, ওগুলো আপডেট হয়ে যাবে হয়তো এই সপ্তাহের মধ্যে, আশা করি আপডেট হয়ে যাবে, কারণ ওই প্রসেস চলছে আপডেটের। ম্যাম লাস্ট একটা কোশ্চেন ম্যাম। বলুন। হ্যাঁ ম্যাম, যাদেরকে দুপুরে রোদের মধ্যে বেরোতেই হয়, তারা কিভাবে ইউভি রে থেকে বাঁচবে তার কিছু ইয়ে বলে দিন ম্যাম। সানস্ক্রিন ইউজ করতে হবে, বা একটু ফুল স্লিভস জামা, মানে যাতে করে স্কিনের সাথে খুব বেশি এক্সপোজড না হয়, সেটাকে মেনটেন করতে হবে। এবার সানস্ক্রিন কি সবসময় হেলদি হয় বা ভালো হয়? এটা তো ডিপেন্ড করে। হ্যাঁ, ভালো কেন হবে না, ভালো হয়। সেটা ডিপেন্ড করে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। আর না হলে আমাদের বডিকে যত বেশি আমরা ফুল স্লিভস জামা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারবো, সেটা একটা ওয়ে আউট আমরা করতে পারি। আচ্ছা ম্যাডাম, আপনি যে এটা পড়াচ্ছেন যেভাবে, বইয়ের মধ্যে কি আমি এত ডিটেলস পাবো? বইয়ের মধ্যে এত ডিটেলস পাবেন না। বইয়ের মধ্যে অন্যরকম ভাবে রয়েছে, পড়ানোর মধ্যে অন্যরকম, পিডিএফ এর মধ্যে অন্যরকম, তো সবটা মিলিয়ে আপনাদেরকে পুরো পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলুন তাহলে আজকের মতন তাহলে কমপ্লিট করছি এখানেই। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। হ্যাভ আ ভেরি গুড ডে, বাই। ম্যাডাম, আজকে বিকেলে ক্লাস হচ্ছে? আজ বিকেলে ক্লাস হবে, হ্যাঁ, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ হবে, স্যার থাকবেন আজকে।